আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। এই পুঁজিবাজারের কার্যক্রমে শুধুমাত্র শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে কোনো বাই এবং সেলের নির্দেশনা দেওয়া হয় না। সুতরাং বাই এবং সেলের নির্দেশনা কখনোই দেয়নি, দেবও না। এখানে শুধু শিক্ষামূলক কার্যক্রম করা হয় এবং ভালো স্টকের ভালো আলোচনা করা হয় এবং খারাপ স্টক থেকে বা আহ, নিম্নগামী স্টক থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। বাকিটা সবই আপনাদের ইচ্ছা, আপনাদের পুঁজি, আপনাদের টাকা। আপনারা কোথায় বিনিয়োগ করবেন সেটা একমাত্র আপনাদের ডিসিশন। বাট আমার যে জায়গা থেকে শিক্ষামূলক কার্যক্রমে ভালোকে ভালো বলা আর মন্দকে মন্দ বলাই হচ্ছে আমার কাজ। এবং কোথায় কিভাবে আহ, কোন প্যাটার্নে বাই করা হয় এবং সেল করা হয় সেটা আমার দেখিয়ে দেওয়ার দায়িত্ব। তো ধন্যবাদ আলমগীর ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল মান্নান তালুকদার ভাই, সাবিনা আপা, মামুন, রবিউল আলম পারভেজ ভাই, আহ, প্রণব রাহা দাদা, আজমল হোসেন, নাইমুল ভাই, সবাইকে শুভ সন্ধ্যা। এবং আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পুঁজিবাজারের কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম। আমার সব সময় একটাই চাওয়া, একটাই আহ, আদর্শ উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা যেন সুরক্ষিত থাকে এবং আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের বিনিয়োগটা যেন সুরক্ষিত থাকে। কারণ বিগত দিনগুলো আমি প্রতিদিনই এই কথাগুলো বলে আসি সতর্কতামূলকভাবে, যেন লুটেরা, মলম পার্টি বলি যাদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা বিভিন্ন গ্রুপে যারা এই আহ, অপকর্মগুলো করে থাকে আপনাদের পুঁজি লুটপাট করার, তাদের হাত থেকে করার স্বার্থে আমি এই এই আয়োজনটা করেছি দীর্ঘ 8 মাস যাবৎ। আলহামদুলিল্লাহ, শুরু থেকে যারা ছিলেন, মাঝেও যারা আসছেন, নতুন করেও যারা আসছেন, তারা অনেকটা বুঝে গেছেন, বুঝতে পারছেন। শুরুতে যারা আছেন তারা তো আমার কংক্রিটভাবে আমার ভাই বোনেরা আছেন, ভালো অবস্থানে আছেন এবং বুঝতেই পারছেন যে আহ, আমার কার্যক্রমের আদর্শ উদ্দেশ্যটা। তো আমাদের যেই দেশে আমরা বসবাস করি, নীতি নৈতিকতার ভিতরে যদি আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি আসলে, ওয়ালাইকুম আসসালাম তাহমিনা আপু। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের ভিতরে বিভিন্ন, এটাই স্বাভাবিক, মানুষের ভিতরে বিভিন্ন ধরনের, বিভিন্ন মতের আহ, চিন্তাধারার মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কেউ ভালোকে ভালো বলবে, মন্দকে মন্দ বলবে, আবার কেউ আহ, এই ভালো মন্দের ভিতরেও নিজের স্বার্থ খুঁজবে, আবার কেউ নিজের বিবেককে বিকিয়ে দিয়ে দাসত্বের পিঞ্জিরে বন্দী হয়ে সেই আহ, প্রভুর প্রভুদের প্রভুত্ব করবে। তো বিবেকবান যারা আছে তারা অল্পতে বুঝে যান, বুঝে যাবেন। এটাই হচ্ছে বিবেকবান মানুষের কাজ। তো এই দেশের চক্রান্তের কোনো শেষ নাই। এই দেশের চক আহ, একের পর এক চক্রান্ত করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কেননা আমাদের জাতীয় ঐক্যের জায়গাটাতে আমরা কেউ পৌঁছাতে পারি না, কিছু নিজ স্বার্থের কারণে, কিছু বিবেকহীনতার কারণে এবং কিছু আহ, দাসত্ব এবং প্রভুত্বের কারণে, প্রভুত্ব ভক্তির কারণে। এই কথাগুলো বলে আসছি যেহেতু একটি ব্যবসায় জড়িত আছি এবং দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি, দশের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমাদের একটি বৃহত্তর অর্থনৈতিক খাত পুঁজিবাজারের জন্য
আমরা চাই আমাদের পুঁজি সুরক্ষা থাকুক, আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ তৈরি হোক আমাদের এই বিনিয়োগ বোর্ডটি, যেখান থেকে অন্তত পুঁজি সুরক্ষা করে কিছু উপার্জন, অথবা যে স্টকটি আমরা নিচ্ছি, যে শেয়ার হোল্ডার, যে কোম্পানির শেয়ার হোল্ডার আমরা হচ্ছি, সেই শেয়ার হোল্ডার থেকে আমরা যেন কিছু পাই, রিটার্ন কিছু পাই, সেই লক্ষ্যে আমাদের বিনিয়োগের যাত্রা। এখানে জুয়ার কোনো স্থান নাই, জুয়ারিদের স্টকে আহ, যাওয়ারও কোনো স্থান নাই। যারা জুয়ার নেশায় থাকেন তারা যেতে পারেন, কিন্তু একটি গঠনমূলক জায়গায় যদি আমরা বিনিয়োগ করি, একটি সুরক্ষিত জায়গায় যদি আমরা বিনিয়োগ করি, সেটা হতে পারে এ বি জেড। কেননা কোম্পানির ব্যবসার একটা ধরন আছে, প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে কখনো লাভ হবে কখনো লোকসান হবে, এটাই ব্যবসার ধর্ম। শুধু লাভই লাভ হবে এটা কোনো ব্যবসার ধর্ম হতে পারে না, এটা ব্যবসার কোনো আওতায় পড়তে পারে না। শুরু করছি আমাদের শহীদ আহ, শরীফ ওসমান হাদিকে স্মরণ করে। তার তাকে নিয়ে একটি গান লেখা হয়েছে, সেই গানের দু চার লাইন একটু বলবো। হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাজি আজাদের হাসান হোসাইন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতল পাটি, হাদি গোলাপের হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদান, হাদি উত্তাল সাগর জোয়ারে আল্লাহু আকবার। এইটুকুই গেলাম, পুরাটা গাইলাম না ইনশাল্লাহ। এটা পরবর্তীতে, যেহেতু মাত্র একটু রিহার্সাল করেছিলাম গানটি গাওয়ার জন্য, তো এই যে হাদির যেই গানটি লিখেছেন যিনি, তাকে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে একটি সুন্দর কবিতা, ছন্দ গীতি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই গীতি কবিতাটার আহ, কয়েক লাইন আপনাদেরকে শোনালাম। যদিও এই প্রথমবার আমি রিহার্সালটা করলাম আপনাদের আহ, সবার আহ, সবার উপস্থিতিতে। তো আরেকটু রিহার্সাল করব এবং পরবর্তীতে এটা আমি আপলোড করব ইনশাল্লাহ। আসুন আমরা একটু আলোচনা করি, যেহেতু আমাদের আগামীকালকে পুঁজিবাজারে আহ, কার্যক্রম শুরু হবে। হাদির কথা আমি সবসময় বলে যাব, আহ, কারণ মনে প্রাণে হাদিকে আমি আল্লাহর আহ, আল্লাহর জন্যই ভালোবাসি। এবং শুধু হাদি নয়, সৎ মানুষ যারা দেশ ও দশকে ভালোবাসে, যারা দেশ ও দশের জন্য কাজ করে, তাদেরকে সবাইকে আমি ভালোবাসি এবং তাদের জন্য আমার অপরাণ ভালোবাসা ছিল, আছে, থাকবে। অনেকের কাছে খারাপ লাগবে, যাদের কাছে খারাপ লাগে তারা আহ, নাও শুনতে পারে, না শুনলেও আমার কিছু করার নাই, আর তাদের জন্য আমার কোনো কিছু যায়ও আসে না। যাই হোক, বাজারের ব্যাপারে আলোচনা করি, বাজারের ইন্ডেক্সটার বিষয়ে একটু শুরু করি। এইখানে গতকালকেও আপনাদেরকে একটা প্যাটার্ন দেখিয়েছি। সেই প্যাটার্নটা অনুযায়ী বাজারের আহ, গত 4 দিনের যে প্যাটার্নটা, এই 4 দিনের প্যাটার্নের ধরনটা কোনটার সাথে মিল ছিল সেটা দেখিয়েছি। এই মিলটা খুঁজে পেয়েছিলাম এই 5,800 ঘরটাতে, যখন 5,153 যখন উঠেছিল এই প্যাটার্নটা, আর এই প্যাটার্নটা অলমোস্ট সেম। তো এইখানে 3 দিনের যেই ক্যান্ডেলগুলো করেছে, 3 দিনের এই ক্যান্ডেলটা আর এই 5,153, বিশেষ করে 5,088 থেকে 87 থেকে 5,153 পর্যন্ত যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা কিন্তু অলমোস্ট সেম। তবে একটা জিনিস গতকালকেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। জেডে খান ভাই ভালো আছে, আপনারা সবাই ভালো আছেন তো না? তো ওই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা অলমোস্ট সেম। এইখানের প্যাটার্ন আর এইখানের প্যাটার্ন সেম।
তবে একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয় যে বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি এই পর্যন্ত আহ, যতটাই মার্কেট মাইনাস হয়েছে বা যে অবস্থানে আসছে। ওয়ালাইকুম আসসালাম আসিফ ইকবাল ভাই। তো সেইখানে আহ, তেমন একটা প্রাইসের হেরফের হয়নি, বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং। আপনাদের নিশ্চয় স্মরণ আছে যে আমি আহ, নভেম্বর ডিসেম্বর থেকে বারবার আপনাদেরকে একটা জিনিস বলে আসছি যে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের দিকে আপনারা একটু সুনজর দেওয়ার জন্য, এবং বারবার আপনাদেরকে বলে আসছি, এবং কিছু কিছু স্টক থেকে আপনাদেরকে খুব জোরালোভাবে সতর্কতা অবলম্বন করার জন্য বলে আসছি। তার মধ্যে বিছাচারি এআইএলটা ছিল। তো সেগুলো তো অনেক নিচে চলে আসছে। মনির রাসেল মিতা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেইখান থেকে আপনারা দেখেছেন যে কি পরিমাণে মার্কেটটা স্টকগুলো ডাউন হচ্ছে। আর যেগুলোর কথা পজিটিভ বলে আসছি, বিশেষ করে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, তারপর বিএনআইসিএল, তাল্লু স্পিনিং 5 টাকা থেকে বলে আসছিলাম। ইসলামী ফাইন্যান্সটা সেটাও অলমোস্ট 5 টাকা 80 90 বা 6 টাকা থেকে বলে আসছিলাম। এখন 10 টাকার ঘরে তাল্লু 8 টাকা 60 পয়সা পর্যন্ত উঠেছে। এর মধ্যে বারাকা পাওয়ার নিয়েও বলেছিলাম, সেটাও একটা প্রফিট দিয়ে গেছে। এর মধ্যে আইসিআইসিএলটা এখন বেশ চমৎকার অবস্থানে আছে। আইসিআইসিএলটার একটু জোরালো ভূমিকা আমরা এই সপ্তাহে দেখতে পাবো। আগামীকালকের বাজারের যে চিত্রটা হতে পারে, এটা সমূহ সম্ভাবনাময় যেটা আছে, আগামীকালকের বাজারটা হতে পারে সকালে যদি একটু সেল প্রেশার থাকে, একটা আতঙ্ক বলেন বা প্যানিক বলেন। গত কয়েকদিনের একটা প্যানিক ছিল, সেটা ইরান আর আমেরিকার বিষয়টা নিয়ে। এটা আসলে প্যানিক না, এটা ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ সংস্থার একটা অতি চালাকির বিষয়। তো সেই কারণেই আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঘাবড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় আমাদের। তো অনেকেই হতাশ হয়ে যান। এই হতাশাটা কাটানোর জন্যই কিন্তু আপনাদেরকে আমি আহ, খুব জোরালোভাবে সাহস দিয়ে আসছি, অভয় দিয়ে আসছি, এবং সেই অভয় এবং সাহসের মধ্যে যারা ছিলেন, প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখেছেন, সেই সেপ্টেম্বর থেকে যখন বাজারটা পড়তে শুরু করেছিল, তখন যখন ভালো স্টক গুলো ধরে রাখতে বলেছিলাম বা ধরে রাখার জন্য আপনাদেরকে আহ, বুঝিয়েছি, আল্লাহর রহমতে তারা সবাই সেভ আছেন। তেমন একটা ড্যামেজ হননি, এখনো পর্যন্ত ড্যামেজের জায়গা হবে না ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই, ভালো আছেন তো? মনির ভাই, আপনার আব্বার শারীরিক অবস্থা কেমন একটু জানাবেন আমাকে। তো মনির ভাইয়ের আব্বা অনেকদিন অসুস্থ ছিলেন। ওনায় একা মানুষ, অনেক কষ্ট করেছেন বাবার জন্য, হসপিটালে দৌড়াদৌড়ি, নিজের কাজকর্ম রেখেও। এটাই স্বাভাবিক, বাবা মায়ের স্থান তো সর্বোচ্চ স্থান। তো সেখানে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো সে কারণে মনির ভাইয়ের সাথে আসলে অনেকটা যোগাযোগ করাও হয়নি। আহ, আগামীকালকের বিষয়টা আসলে একটা কনফিউশনের মধ্যে থাকলেও আমার কাছে কিছুটা পজিটিভ এখনো পর্যন্ত হচ্ছে। কেননা এইটা সিমিলার হলেও এই প্যাটার্নটা মানে 5,100 যে 5,075 থেকে 5,153 যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার গত সপ্তাহের 4 দিনের প্যাটার্ন একদম হুবহু সেম। বাট একটা পজিটিভ সাইড হচ্ছে, এখন ডিসেম্বর ক্লোজিং এর প্লেগুলো যেহেতু আছে, ইন্ডেক্স ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ ইউর স্টক। তো সেই জায়গা থেকে যদি আমি আহ, গত 2 দিনে যতগুলো আহ, আলহামদুলিল্লাহ বাবা ভালো আছেন, এটা শুনেই ভালো লাগছে। তো এই প্যাটার্ন ইন্ডেক্সের চেয়ে আমি গুরুত্ব দেই স্টকের উপর। কেননা বাজার পড়লে সবগুলো স্টক যে পড়ে তা না, তার মধ্যে কিছু কিছু স্টক তো ভালো করেই। তো সেই ক্ষেত্রে কিছু কিছু স্টকের ভালো পজিশন এবং ভালো তথ্যপত্র বা নিউজ আছে। যেমন এর মধ্যে একটা হচ্ছে পেনিনসুলাটা, আমরা চলে যাই সরাসরি। এর মধ্যে একটা হচ্ছে পেনিনসুলাটা, গত বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে এই পেনিনসুলার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়ে গেছে। সবাই সবার কোডে টাকাটা পেয়ে গেছেন পেনিনসুলার। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি,
যে রবিবার যদি তার ডিএসসিতে যদি পেনিনসুলার ডিসবার্সমেন্টের নিউজ চলে আসে এবং এটা জেড থেকে বিতে চলে আসে, এটা মাস্ট বি একটা প্লে রোল করবে বাজারে। তো যদি প্লে রোল করে, তাহলে আমাদেরকে কোন পর্যন্ত হিসাবটা মিলাতে হবে সেটা আমি একটু আলোচনা করি। এই যে ধরেন এখন যে জায়গায় আছে, এটা একটা কংক্রিট জায়গা অবস্থান নিয়ে ফেলেছে এবং আহ, বেশ কিছুদিন একটা কালেকশন এটা আরএসআই বলেন, হিস্টোগ্রামের বারটা আগামীকালকে যদি বাই প্রেসারে এটা গ্রিন সিগন্যাল দেয়, তাহলে কোথায় গেলে আমাদেরকে সেল টার্গেটটা রাখতে হবে। একটা বিষয় বলে, এটা যেহেতু বি ক্যাটাগরিসে চলে আসছে, মানে ধরে নেন চলে আসছে, যেহেতু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করেছে, তাহলে তার আহ, আর, আহ, তার আইনগতভাবে তার কোনো বাধা নাই এবং এটা ডিএসসিতে তার নিউজটা চলে আসবে হয়তোবা রবিবার অথবা সোমবার। যেদিনই আসুক এটা বিতে যাবে। বিতে গেলে যেটা হবে, এটা ডিমান্ড বেড়ে যাবে। ডিমান্ড বেড়ে গেলে এটা আপ ট্রেন্ডে চলে, অলরেডি এখন ডাউন ট্রেন্ড কাটিয়ে ফেলেছে, আপ ট্রেন্ডে চলে গেলে কোথায় যাবে? এক নম্বরে হচ্ছে সর্বপ্রথম সে 24 টাকার ঘরটাতে ঢুকবে। এই দেখেন, এই 24 টাকা থেকে 25 টাকা, এটা ভালো একটা সাপ্লাই জোন আছে, মোটামুটি ভালো, একদম বড় ধরনের সাপ্লাই জোন তাও বলবো না, আবার একদম কম তাও বলবো না। তো 24 থেকে 25 টাকা এটা অনায়াসে চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আবারও বলি, বাই এবং সেল, প্রফিট টেকিং বলেন, এন্ট্রি বলেন, সেটা আপনারা নিজ নিজ দায়িত্বে করবেন। কোনোভাবে ব্লেম গেম দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে ভালোকে ভালো, মন্দকে মন্দ দেখিয়ে দিচ্ছি, সেই জায়গা থেকে কাজ করছি যেন আপনার পুঁজিটা সেফ থাকে। তো এখন যেই জায়গা আছে, এটা একদম চমৎকার একটা জায়গা আছে। এখান থেকে অন্তত 5 থেকে 6 টাকার একটা গ্যাপ খুব দ্রুত সময় দেখব। আরেকটা প্যাটার্নের কথা বলি, যখন এটা 11 টাকার ঘরে ছিল, আপনাদেরকে অনেকে বলেছি, অনেকে কিনেছেন, প্রফিটও টেকিং করেছেন, আবার অনেকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন। বিশেষ করে আমার কথা বলবো, আমি এখনো পর্যন্ত আমার স্টক সেল করি নাই। এর মধ্যে আপ হয়েছে, ডাউন হয়েছে, আমি যদি কিনা বেচা করতাম অনেক কিছু হতেও পারতো। আবার হাতে থাকা শেয়ার ছুটে গেলে কেনা হয় না, এটাও চিরসত্য কথা। তো আপনাকে যদি একটা ভালো প্রফিট নিতে হয়, আপনার পুঁজিকে 3 ভাগ করার আমি কথা বলে দিচ্ছি। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। তো লং টার্মের মধ্যে এই পেনিনসুলা একটা আছে, ছিল, আছে। তাল্লু একটা আছে, জানেন আমি 3 বছর যাবত, দীর্ঘ 3টি বছর যাবত, যদিও লসের ছিলাম, এখন প্রফিটে চলে আসছি। এটা হলো আমার একটা লং টার্ম প্রজেক্ট। এর ভিতরে যেগুলো কেনাবেচা করি সেগুলো হচ্ছে শর্ট টার্ম প্রফিট প্রজেক্ট আছে, মিড টার্ম আছে। তো ধৈর্য এমন একটা বিষয়, ধৈর্য এমন একটা শক্তি, যেটার আহ, ক্ষয় নাই, শুধু জয়ই আছে, সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যের জায়গা আপনারা যদি স্থিতিশীল রাখতে পারেন, বাজারে আপ, এর ভিতরে এই পেনিনসুলা কতবার আপ হয়েছে, ডাউন হয়েছে, আপ হয়েছে, ডাউন হয়েছে, তাতে আমার কিচ্ছু যায় আসে নাই। আমি আমার জায়গায় অটল ছিলাম। তো এটা একটা আছে লং টার্ম। এটার এই 24-25 টাকার যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি, এই 24-25 টাকাটা পার করেও, ভেদ করেও সে আরো উপরে যাবে। তবে এই মুহূর্তে আপনাদের যেটা করা উচিত, এখানে 24 থেকে 25 টাকায় প্রফিট নিতেও পারেন, এটা আপনাদের নিজ নিজ দায়িত্বে। আবার কেউ যদি চান যে না, আমি এটাকে আরো 6 মাস, 1 বছর, 2 বছর রেখে দেব, তাহলেও আপনারা রেখে দিতে পারেন। কারণ এটার সেকেন্ড কোয়ার্টারের বিষয়টা আপনাদেরকে বলে দিই, যতটুকু আমার কাছে তথ্যপাত্র আছে, এটার সেকেন্ড কোয়ার্টারটা অনেক ভালো আসবে। পেনিনসুলা বিষয়ে আমি ডিটেলস আপনাদেরকে বলেছি। এইটার যে মানের 5 স্টার হোটেল, এটা বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল মানের একটা 5 স্টার হোটেল। সুতরাং এই পেনিনসুলা যদি আপনারা এর পরবর্তীতে যদি 30-32 টাকাও দেখেন, এটা কিন্তু অবাক হওয়ার কিছু নাই, এটা যাওয়ার মতো সেই ক্যাপাবিলিটি রাখে। বাংলাদেশের যত 5 স্টার হোটেল আছে তার মধ্যে অন্যতম একটা পেনিনসুলা। হয়তোবা 5ই আগস্টের আন্দোলনের পরে তাদের আহ, আহ, কস্টিংটা বেড়ে যাওয়াতে, বা তাদের ওই জন্যই আলমগীর ভাই ঠিক আছে। তো এটার জন্যই, এটার যে কস্টিংটার কারণে তারা কিছুটা আহ, লোকসানের মুখে পড়েছিল, সেই দিক থেকেও কাটিয়ে উঠেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, সেকেন্ড পেনিনসুলা যেটা তৈরি হয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে, সেখানেও উদ্বোধনের বাকি, হয়তোবা ইলেকশনের পর ডিসেম্বরে উদ্বোধন করার কথা ছিল, হয়তোবা সেটা উদ্বোধন হবে
এটা আশা করছি উদ্বোধন হবে এই ইলেকশনের পরে, যেটা আমি শুনতে পাচ্ছি সেটা ইলেকশনের পরে হবে। আচ্ছা, এরপরে আসেন ইসলামী ফাইন্যান্সের বিষয়ে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, ইসলামী ফাইন্যান্স। ইসলামিক ফাইন্যান্সটারও আমি যেটা আহ, আহ, দূরদৃষ্টিটা যেটা দেখছি, মানে দূরের দৃষ্টি যেটা আমি দেখছি, এইটাও আরেকটা প্যানিনসুলার মতন ঘটনা হতে যাচ্ছে। তো এটা মুজিবুল ভাই, আপনার বিএফএস ট্রেডটা কিনা 20 টাকা, হ্যাঁ রাইট রাইট, আপনি কি এইটা অ্যাভারেজ করতে পারেন, এটার একটা পজিশন ভালো দেখেছি আমি, এবং সেটা আমি ভিডিওতে আপলোড করেছি, এটার পজিশনটা খুবই ভালো। আপনি যদি আরো আগেই করতেন তাহলে তো আরো ভালো হতো, এই মুহূর্তে আপনি উইথ প্রফিট টেকিং করে বেরোতে পারতেন। কেননা এটা সম্ভবত 8 টাকা পর্যন্ত নামিয়েছিল, বা আরো নিচেও নামিয়েছিল বিএফএস ট্রেডটা। বিএফএস রেটটা 60 টাকা, 6 টাকা 60 টাকার ঘরেও ছিল। তো সেইখানে যদি অ্যাভারেজটা করতেন, আপনার এতদিনে আপনার কস্টিংটাও চলে আসতো এবং প্রফিটও নিতে পারতেন। যাই হোক, হয়তো আতঙ্ক ছিল সেখান থেকে ইউটার্ন নিবে কি নিবে না, একটা টেনশন ছিল। তো আহ, এই কারণেই আসলে আপনি আহ, তবে এখন যেহেতু 12 টাকার 20 টাকা, অল্প মানে 50%, 50-50 করতে পারেন, একদম ফুল টাকাটা দিয়ে অ্যাভারেজ করতে যাবেন না। অথবা এখন অ্যাভারেজ না করে কিছু ইন্স্যুরেন্সের দিকে শর্ট টার্মে কিছু প্রফিট নেওয়ার চেষ্টা করুন। ভিএফএস রেট যদি 18-19 টাকা যায়, আর আপনি যদি অন্য কোনো স্টক থেকে সেই পরিমাণের আপনার লসে, গ্যাপের যে জায়গাটা, সেই পরিমাণে যদি কিছু প্রফিট টেকিং করতে পারেন, তাহলে এটা আমার পরামর্শ। মুজিবুল হক ভাই, এটা মুজিবুল হক ভাই, আপনাকে এই পরামর্শটা দিচ্ছি যে আপনি অ্যাভারেজ না করে, যেহেতু আপনার 20 টাকায় কিনা আছে 12 টাকায়, যদি 17-18 টাকা যায়, আপনি স্টপ লস দিয়ে নেন। আর ওই টাকাটা দিয়ে এই মুহূর্তে কিছু কিছু ভালো শেয়ার আছে, যেমন পেনিনসুলার কথা বলেছি, তারপরে আপনার আরও আইসিআইসিএলটাও আপনি দেখতে পারেন, অথবা ইসলামী ফাইন্যান্সটাও আপনি দেখতে পারেন। তাহলে হবে কি, ইসলামী ফাইন্যান্স যদি আপনি কিনেন, তাহলে কিছু কোয়ান্টিটি বেশি পাবেন। ওই 3 টাকার গ্যাপ যেটা এখন আছে 9 টাকা, 10, 11 টাকা, আপনি যদি 2টা টাকাও এখান থেকে আহ, আহ, আপনার 2 থেকে 3 টাকা যদি ইসলামী ফাইন্যান্সের যদি গ্যাপটা ধরতে পারেন, তাহলে আপনার ওই লসটাও রিকভারি হবে এবং কিছু প্রফিটও আপনি পাবেন। এটা হচ্ছে আমার থিওরিক্যাল হিসাব থেকে, এবং গাণিতিক যে হিসাবটা আমি করি, প্রফিটের হিসাবটা বা লস রিকভারির হিসাবটা, সেটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনে যদি সেটা করতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। বাট ডিসিশন আপ টু ইউ, এটা আমার পরামর্শ দিলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি পার্সোনাল যে পরামর্শগুলো দিয়েছি, কেউ লুজার হয়নি, বরঞ্চ প্রফিটও হয়েছে। এর আগে একবার মনে আছে আপনাদের, আমি সিলেট যখন গিয়েছিলাম, শ্রীমঙ্গল বেড়াতে গিয়েছিলাম, তখন সিলেটের এক ভাই জাহেদ ভাই আমাকে কল করে নিয়েছিলেন। ওনাকে যে কোনো এক এই মলম পার্টি ধরিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই। তো একটি স্টক এসএমই মিউচুয়াল ফান্ডটা ধরিয়েছিল। তো পরবর্তীতে উনি 60 টাকার ঘরে আসছে আর আমার কাছে পরামর্শ চাইছিলেন। তখন আমি বললাম যে আপনি আপনি আপনার ডিসিশনটা নেবেন, বাট আমি আপনাকে পরামর্শ পর্যন্ত দিতে পারি, আমাকে ব্লেম গেম করতে পারবেন না। তো ওনাকে তখন বলেছিলাম, আপনি যদি এসএমই মিউচুয়াল ফান্ডটা যদি এখানে সেল দিয়ে 50% লস, তারপরেও যদি এটা সেল দিয়ে, তখন একটা প্যাটার্নে ভালো শেয়ার দেখেছিলাম, সেটা হচ্ছে সালভো কেমিক্যালটা 25 টাকার ঘরে। তো আমি বললাম যে আপনি যদি 25 টাকার ঘরে সালভো কেমিক্যালটা নেন, এটা 32 থেকে 34-35 টাকা পর্যন্ত যাবে। এর ভিতরে যদি আপনি এই প্রফিটটা নিতে পারেন, তাহলে হয়তো আপনার লসটা, আহ, অ- অধিকাংশ লসটাই রিকভারি হয়ে যাবে। উনি কথা শুনেছেন, রেখেছেন, এবং উনি লসটা রিকভারি করে ফেলেছেন। তো ঠিক আছে মুজিবুল ভাই, এই বিষয়টা আপনি পেনিনসুলাও একটা আছে, ইসলামী ফাইন্যান্স একটা আছে, তারপরে বারাকাটাও আছে, দেখতে পারেন। অনেকগুলো ভালো ভালো স্টক আছে, আপনাদেরকে আমি জাস্ট এটা পরামর্শ দিয়েছি। কিন্তু কেউ বলবেন না আবার যে কালকে এই কথা বলবেন না যে আপনি বলেছেন দেখে কিনেছি, না, এটা আমার পরামর্শ। কেনা বেচা আপনাদের নিজস্ব দায়িত্ব। এই বাজারে তো আপনারা যারা আমার পুরনো মানুষ আছেন, তারা কখনোই আমাকে ব্লেম গেম করেননি, এবং ভালোবাসার জায়গাটাতে আমাকে রেখেছেন। কিন্তু তারপরেও তথাপিও কিছু কিছু নতুন এবং আহ, তরুণ কিছু আছে যারা ধৈর্যহীন মানুষ, আজকে কিনেই কালকে প্রফিট চায়, ওই ধরনের মানুষের এসব ব্লেম গেম করে থাকেন।
তো সবাইকে অনুরোধ করব ব্লেম গেমের জায়গা থেকে বেরিয়ে এসে অন্তত শিক্ষামূলক জায়গাটাতে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা ওই জায়গায় থাকলে ভালো করতে পারবেন। আর আমি যখন কোনো কিছু ভালো দেখাই আপনাদেরকে, তো ইসলামী ফিনান্সটা মোস্তফা আহমেদ ভাই, এই ইসলামী ফিনান্সের ডিক্লারেশনটা আসে জুলাইয়ের দিকে। জুলাইয়ের দিকে, তো যেহেতু জুলাইয়ের দিকে এবং তার ইপিএস সংক্রান্ত যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছি যে এত বড় রিকভারি, অলমোস্ট এটা প্যানিনসুলার চেয়েও ভালো রিকভারি দেখিয়েছে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে, এটা সামনে এটা সামনে এই 10, 11, 12 টাকার ঘরটা যেটা আছে এটা কোনো ম্যাটার করবে না। এটার ম্যাটারটা অলমোস্ট এইখান থেকেও আমি আরও উপরেও দেখি, 12 টাকার উপরেও দেখি। যেহেতু 11, 12 টাকা বেশ একটা ভালো সাপ্লাই আছে আপাতত দৃষ্টিতে, আপনার 10 টাকা থেকে 12 টাকা 2 টাকার গ্যাপ মানে আপনার বিশাল গ্যাপ এটা। কালকে একটা মজার ঘটনা বলি। কালকে বা পরশু আমার একটা পোস্টের মধ্যে একজনে বলেছে, আরে কি বাড়ছে বাজার, 2-1 টাকা বাড়াতে বলেছে, বেড়ে গেছে এই হানতান, এই ধরনের কথা বলছে। আরে ভাই, আপনি একটু গণনা করে দেখুন বা আপনি একটু হিসাব মিলিয়ে দেখুন, 2-1 টাকা বাড়া মানে কি। এই যে জুয়ার জায়গা বা এই যে অধিক লোভ, অধিক চিন্তা ভাবনা, এইগুলা থেকে আপনারা যতদিন পর্যন্ত বেরিয়ে না আসতে পারবেন ততদিন এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন না। এর মধ্যে আপনি লং টার্ম হিসাব করতে পারেন, সেটা লং টার্মের স্টক বাছাই করে নিতে হবে আপনাদেরকে। শর্ট টার্মের স্টক দিয়ে আপনি যদি 20 টাকা 30 টাকার গ্যাপ আশা করেন, এর চেয়ে বোকামি তো আর কিছু হতে পারে না। বাজারে সবই গিয়ে আপনাকে 20 টাকা 50 টাকা 100 টাকা গ্যাপ দিবে? কখনোই না। তো সুতরাং 10 টাকা 20 টাকা বা 100%, 50% বা 80% বা 200% স্টককে যদি আপনাকে ধরতে হয়, অবশ্যই আপনাকে ওই ধরনের স্টকগুলো যাচাই বাছাই করে আপনাকে বের করতে হবে। আপনি বিনা পরিশ্রমে বাজারে আসবেন, অমুকে বলছে এইটা, অমুকে বলছে ওইটা, আপনি ওইটা কিনে আশা করছেন ওইটা। এর চেয়ে বড় বোকামি আর এর চেয়ে বড় গলদামি আর কিছু হতে পারে না, বলদামি আর কিছু হতে পারে না। আপনাকে লং টার্মে যদি আপনি যদি দ্বিগুণ 3 গুণ 4 গুণের হিসাব করেন, তাহলে আপনাকে সেই স্টকটা বাছাই করতে আপনার সেই মেধা খাটাতে হবে। আমি যখন এই পেনিনসুলাটা লং টার্ম বলেন বা ভালো গেম হবে, এটা আমি আপনাদেরকে কখন বলেছিলাম? সেই সেপ্টেম্বর মাসে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মানে 5 মাস। 5 মাসে সে ডাবল হয়েছে। 5 মাসে সে ডাবল হয়েছে। এটা তো লং টার্মের হিসাব। ইসলামী ফাইন্যান্সটা আপনাদেরকে বলছিলাম খুব সম্ভবত অক্টোবর মাসে, তাই না? ইসলামী ফাইন্যান্সটা ইসলামিক ফিনান্সটা আপনাদেরকে অক্টোবর মাসে আমার নজরে যখনই আসছে তখনই আলোচনা করেছিলাম। তো অক্টোবর মাসে ছিল, আমি বলি অক্টোবর না, সরি, আরো কম সময় বলেছিলাম, এই যে এই জায়গাতে বলেছিলাম, তার মানে নভেম্বরের মাঝামাঝি বলেছিলাম। তাহলে নভেম্বরের মাঝামাঝি যখন আপনাদেরকে বলেছি এই ইসলামী ফাইন্যান্স, তো নভেম্বরের অর্ধেক ধরেন, ডিসেম্বরের পুরাটা, তাহলে 1.5 মাস আর এদিকে 15 দিন, মানে 2 মাস। 2 মাসে সে 50% গেইন হয়েছে দিছে আপনাদেরকে। তাহলে এই যে 2 মাসে, এটা তো মিড টার্ম, এটাও শর্ট টার্মই ধরা যায়। 2 মাস, 1 মাস, 15 দিন, এগুলো শর্ট টাইমে ধরা যায়। আরও শর্ট টাইমে ধরার স্টক আপনাদেরকে দিয়েছি। তো সেটা হচ্ছে আপনার বিএনআইসিএলটা আপনাদেরকে যেদিন দিয়েছি সেদিন থার্ড ডেতে প্রফিট হয়েছে, ফোর্থ ডে, ফিফথ ডেতে এখনও প্রফিটে হবে। তাহলে লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম, এইগুলো বোঝানোর জন্য এইগুলা হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনারা আপনাদের ডিসিশন অনুযায়ী বাই সেল করবেন। এখন আপনি লং টার্মে থাকবেন না শর্ট টার্মে থাকবেন, যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষুদ্র চিন্তা, তো যার কারণে এই অবস্থা। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষুদ্র চিন্তার কারণে আমরা লোকসানে পড়ি। আমরা সবসময় চাই আহ, খুব দ্রুত বড়লোক হইতে, আমরা সবসময় চাই খুব দ্রুত সব কিছু পেয়ে যেতে, যার কারণে আমাদের এই অধপতনটা। একমাত্র যে শুধু নিয়ন্ত্রণ সংস্থার দোষারোপ করছি সেটা কিন্তু ঠিক না। আমাদের নিজস্ব দোষ, নিজস্ব ভুলগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের কি কি ভুল আছে, আমাদের কি কি দোষ আছে, সেগুলোতে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আগে আমাদের আত্মশুদ্ধিটা যদি না হয়, আপনি তখন ভয়েসটা রেজ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনার ভয়েসটা রেজ করতে হলে, আপনি যদি একটা গঠনমূলক প্রতিবাদ করতে হলে, আগে নিজেকে গঠনমূলক
ভাবে প্রস্তুতি করতে হবে। তো এখন দেখেন বিএনআইসিএলটাও আগামীকালকে যদি এটা কোনোভাবে 50-এর নিচে আসে, আপনারা এন্ট্রি দেন, বা 50-এর ঘরেই আসে আপনারা এন্ট্রি দেন, শর্ট টাইমের ভিতরে আরেকটা প্রফিট আপনারা পেয়ে যাবেন। কারণ হচ্ছে, রাইট রাইট এমডি ইব্রাহিম ভাই, এই এটা এই যে ইয়ের সময় বলে পিকনিকের আগে দিয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহে বলেছিলাম, রাইট। তো সেই সময় থেকে দেখেন প্রফিটটা দিয়েছে দিয়েছে তো না, বিএনআইসিএল লম্বা সময়ের জন্য রাখা যায় না। শুধু বিএনআইসিএল না, ইন্স্যুরেন্স সেক্টরটা লম্বা সময় রাখার জায়গা না। এখন তাদের ডিভিডেন্ডের টাইম, এই শর্ট টাইমের ভিতরে ইন্স্যুরেন্সে থাকবেন, ব্যাংকিং সেক্টরটাও শর্ট টাইমে। ব্যাংকিং সেক্টরের মধ্যে দেখেন উত্তরা ব্যাংকটা আপনাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আমি আলোচনায় নিয়ে আসছিলাম, কথায় 21 টাকার ঘরে। সে উত্তরা ব্যাংক 21 টাকা থেকে অলমোস্ট 25 টাকা ঘরে আপনাদেরকে দিয়ে গেছে। 22, 23, 24, 25, 4টা টাকার প্রফিট আপনাদেরকে দিয়ে গেছে। রাইট আনোয়ার ভাই, ঠিক বলেছেন। তো এই দেখেন, এই উত্তরা ব্যাংকটা আমি যখন আপনাদেরকে বললাম এই জায়গাটাতে ছিল, এই 21 টাকার ঘরে। এটা কবে ছিল? ডিসেম্বরের লাস্ট উইকের দিকে ছিল। সেইখান থেকে একটা ভালো প্রফিট আপনাদেরকে দিয়ে গেছে শর্ট টার্মের ভিতরে, তাই না? তো এইখানে শর্ট টার্মের প্রফিটেবল স্টকগুলো হচ্ছে এটা। তো এইখানে যেহেতু ব্যাংকিং সেক্টরের উত্তরা ব্যাংকটা একটা ভালো কারেকশন হয়েছে। এবার আমি যদি আপনাদেরকে উত্তরা ব্যাংকের একটা কথা বলি, আহ, যেই জায়গাটাতে আছে এইখান থেকে আগামী রবিবারে যদি আর আটানা আটানা বা 50 পয়সা বা 60 পয়সার নামে এইখানে আবার এন্ট্রি দিলে শর্ট টার্মে, এটাও একটা শর্ট টার্মের হিসাব, বাউন্স ব্যাক করে আপনাদেরকে আরেকটা প্রফিট দিয়ে যাবে। এটা যদি আপনি কোন লেভেলটাতে কিনলে আপনার ইয়েটা হবে সেটা একটু বোঝানোর বা বলার চেষ্টা করি। যদি আপনারা 23 টাকা পান, ঠিক আছে, এটা যদি 23 টাকায় পান, 23 টাকা 10-20 পয়সা যদি এটা আহ, আগামী রবিবারে পান, তাহলে এই 23 টাকা 10-20 পয়সায় যদি আপনি উত্তরা ব্যাংকে এন্ট্রি দেন, আমি আশা করছি যে এটা উইদিন শর্ট টাইম বা ম্যাচিউর ডেটে অন্তত 1 টাকা হলো আপনারা, বা 8 আনা হলো একটা গ্যাপ পাবেন। এইরকম একটা অবস্থান 23 টাকা ঘরটাতে। 23 টাকার ঘরটাতে এটা রোববার আপনাদেরকে উত্তরা ব্যাংকটা সকালবেলায় ডাউনটা দেখাতে পারে, সম্ভাবনা। যদি এখানে আপনারা কেউ এন্ট্রি দিয়ে থাকেন, তাহলে 3 দিনের মাথায় এখান থেকে একটা প্রফিট নিতে পারেন। এটা সিস্টেম ওয়াইজ শো করছে, ঠিক আছে। 23 টাকায় কিনলে 24 টাকা, 24 টাকা 10-20 পয়সা অনায়াসে আপনারা সেল দিতে পারবেন। আচ্ছা, গেল এটা। এরপরে আসেন আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে ক্রিস্টাল থেকে, CRY। এটা 100 টাকা যাক, 50 টাকা যাক, কত যাক, কথাটা বোঝার চেষ্টা করবেন, আবার রং ইনফরমেশন অ্যাপ্লাই করবেন না। তো এইটা যদি আরো উপরেও যায়, এই দিকে তাকানোর দরকার নাই, কেননা এটা 44 টাকা বা 40, অলমোস্ট 40 টাকা থেকে 70 টাকা গেছে। এটা আরও যেতে পারে, আরও যেতে পারে, কিন্তু আমার দেখার কোনো দরকার নাই। ইসলামী ফিনান্সটা জেড ক্যাটাগরিতে থাকলেই কি হবে ভাই? আপনি আপনি শুধু জেড ক্যাটাগরিজ দেখলেন, কিন্তু ইসলামী ফিনান্সের ভিতরে ঢুকছেন। আপনাদের এই যে মানে মানে অযৌক্তিক কথাবার্তা বলেন, সেটা আগে বুঝতে হবে। এইটা ইসলামী ফাইন্যান্সের 8 টাকা ইপিএস মাইনাস ছিল। আপনি ভিতরে ঢুকেন, আরে ভাই খালি ওই জেড ক্যাটাগরি দেখছেন আর ডরায় গেছেন, কিন্তু জেড ক্যাটাগরির ভিতরে তো অনেক কিছু আছে। 8 টাকা ইপিএস এর মাইনাস থেকে সেটা মাত্র 87 পয়সায় আসছে। বুঝেন আপনি কতটা রিকভারি করছে? এটা বুঝার চেষ্টা করুন। বাজারে ব্যবসা করতে আসছেন, ব্যবসা শিখেন, বুঝেন কোথায় বিনিয়োগ করবেন, সেই কোম্পানিটার সম্পর্কে আগে ভিতরগত তথ্যপাত্য ধারণ করেন, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন। ইপিএস মাইনাস তো কি হয়েছে, মাইনাসের থেকে কত বড় রিকভারি। আপনি দোকান ব্যবসা করছেন, কোটি কোটি টাকার ব্যবসা করছেন, হঠাৎ করে আপনার ধস নামছে। তো ধস নামছে দেখে কি আজীবন ধসে থাকবেন? আবার এটাকে আপনি রিকভারির চেষ্টা করবেন না, বা আপনার প্রতিষ্ঠানকে টিকায় রাখার চেষ্টা করবেন না? ওইটা তো আবার রিকভারি করে ফেলছে। সুতরাং এইটা যে ইসলামী ফাইন্যান্সের যে রিকভারিটা দেখেন, সেটা দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তারপরে তার যেটা হচ্ছে এনএবি, যেটা এটাও গ্রো হয়েছে, তারপরে মানি ফ্লোটা গ্রো হয়েছে। আপনি শুধু ওই জেড ক্যাটাগরি দেখে আপনি এটা বলতেছেন। আপনার বারাকা পাওয়ারও তো জেড ক্যাটাগরি, কিন্তু তার ভিতরে তো কিছু জিনিস আছে, তথ্য আছে। তো সেই তথ্যের ভিত্তিতে তো একটা শেয়ারের গ্রো আপ হয়, তাই না? আবার দেখেন, আনোয়ার গ্যালভানাইজিং থেকে সতর্ক কেন করছি? আনোয়ার
আনোয়ার গ্যালভানাইজিং এর প্রথম কোয়ার্টারটা, ওর ফাইনাল কোয়ার্টারটাতে 12 টাকা ইপিএস মাইনাস আসছে। বুঝেন আপনি 12 টাকা ইপিএস মাইনাস কি? তার মানে এটার অবস্থান খারাপ, এটা আরো ডাউনে আসবে, আরো ডাউনে আসবে। এখানে ধরে রাখার চেষ্টা করছে আর্টিফিশিয়ালি। আমি কেন বিচাচারি ডাউনের কথা বলেছি, আমি কেন এআইএল এর কথা ডাউনের কথা বলেছি, আমি কেন খান ব্রাদার্স থেকে সতর্ক করেছি, এগুলা ভিতরগত তথ্যপাত্র যদি না জেনে ফাও কথা বলে ফেলেন তাহলে তো হইলো না। শিক্ষার জায়গা থাকেন আর নিজে একটু পরিশ্রম করেন। আমার পরিশ্রমটা আপনারা অনেক জানেন, সবাই যারা আমার সর্বসময় আমার সাথে আছেন। আমি সকাল থেকে রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত আমি কাজ করে যাই। আমার পার্সোনাল বিজনেস পার্টনার যারা আছে তাদের সাথে কথা বলি, আপনাদেরও অনেকেরই কথা আমি বলি, যদি সুযোগ পাই কথা অনেকের সাথে বলি। ইভেন এই মার্কেটটার ভিতরে এই এই যে ল্যাপটপটা নিয়ে বসি, সে রাতের 12টা 1টা পর্যন্ত এই যে 400 300 400 স্টক আছে এখান থেকে যাচাই বাছাই করার চেষ্টা করি কোনটাতে আমার বিনিয়োগটা নিরাপদ থাকবে। আর আপনারা এক গাদা টাকা নিয়ে আসেন, ওই ওই যে একটা কথা আছে, অমুকে কইছে ওই চু ভাই, মানে একটু বুঝা নিয়েন। আহ, কথা শোনার সময় নাই সে অবস্থা। আপনারা আইসেন টাকা নিয়ে, অমুকে কইছে, আরে কিনো কি হইছে, এই জায়গা থেকে বেরিয়ে আসেন, শিখার জায়গাটাতে আসেন, তাহলে আপনাকে আন্দোলনও করতে হবে না, আর কারো পিছনে দৌড়াইতেও হবে না, আর কারোর গালিও দিতে হবে না। তো এই যে আনোয়ার গ্যালভানাইজিং এর যে প্যাটার্ন, এটা আবারও এই 64 65 টাকার দিকে চলে আসবে, এটা ধরে রাখতে পারবেন। ইপিএস খারাপ, তারপরে আপতা বটর ফার্স্ট কোয়ার্টারটা খারাপ আসছে, এখন সেকেন্ড কোয়ার্টারটা যদি খারাপ আসে তাহলে এই শেয়ারটা 24 টাকার ঘরে চলে আসবে, এটা 24 টাকার ঘরে চলে আসবে। এটাও আমি আপনাদেরকে বলছি, যদিও বৃহস্পতিবারের ক্যান্ডেলটা খুব ভালো করেছে, উইদিন শর্ট টাইমের ভিতরে হয়তো 31 টাকার ঘরে যে প্যাটার্নটা করেছে, হয়তো শর্ট টাইমের ভিতরে হয়তো 2 3 টাকার একটা গ্যাপ আসবে। তো তো সেই জায়গায় এটা একটু একটু সতর্ক করতেছি, যে এই কারণে যে ইপিএস আসার আগ পর্যন্ত যদি এটা 32 টাকা 33 টাকা যায়, আপনারা আপনাদের মতো করে এক্সিট নিয়ে নেবেন, সেটা আপনাদের দায়িত্বে। একবার যদি এটা ইপিএসটা আপনার মোটর খারাপ আসে তাহলে এটা 24 টাকা অনায়াসে চলে আসবে, এটা একদম কনফার্ম থাকেন 24 টাকার ঘরটা। এখন তো এখানে রাইট, লাবিব খুব সুন্দর কথা বলেছে লাবিবে, যে জেড ক্যাটাগরির যদি পজিটিভ কিছু থাকে তাহলে সেটা এত বড় প্রফিটেবল স্টক যেটা এবিতে দেয় না। যেমন আপনার পেনিনসুলা জেডে ছিল, আহ, আহ, ইয়েটা জেডে আছে এখনো, এটা তো ইয়েতে চলে যাবে। তারপরে আহ, যেটা তাল্লু স্পিনিংটা যেখানে আছে, তাল্লু স্পিনিংটা আর নামার কোনো জায়গা নাই। এটার যে প্যাটার্ন দেখছি, এবার সেকেন্ড কোয়ার্টারটা ইপিএসটা ভালো আসবে মনে হচ্ছে। যদি এই তাল্লুর সেকেন্ড কোয়ার্টারটা ভালো আসে, এটা অনায়াসে 10 টাকা যাবে, এবং তার প্যাটার্নটা ওইভাবেই তৈরি হয়েছে। আপনাদেরকে বলেছি তাল্লু স্পিনিং যদি 5 টাকা থেকে যে রানটা হয়েছে, বলেছিলাম যে এইবার 60 টাকার উপরে ক্লোজ রাখার সমূহ সম্ভাবনা বেশি, তাই করেছে, এবং 8 টাকা 60 পয়সা পর্যন্ত গেছে। এখন একটা কারেকশন দিয়েছে, কারেকশনটা আর একদিন 2 দিন থাকতেও পারে, আবার টান দিতেও পারে। এই তাল্লু 10 টাকা যাওয়ার জন্য এতটাই প্রস্তুত যে এটা বেশি সময় নেবে না। ইপিএসটা যদি ভালো থাকে, তা ভালো আসে, তাহলে কিন্তু আরো উপরে যাবে, আরো উপরে যাবে। ইপিএসটা যদি ভালো আসে আরো উপরে যাবে, এটা কোনো প্রাইস না। এখন যে জায়গাটা আছে এইখানে আহ, আপনারা আপনাদের ডিসিশন নেবেন, বাট আমার কাছে যে স্টক আছে আমি তো এটা আরো লং টার্মের জন্য রেখে দিয়েছি। এটা 10 টাকা হোক, 12 টাকা হোক, 15 টাকা হোক, সেটা পরেরটা পরে। আমার আমার লক্ষ্যমাত্রায় গেলে আমি সেল করব, এর আগে আমি সেল করব না। এটা আহ, আমার বিজনেস স্টাইল। তো আর যেগুলা শর্ট টার্মে সেগুলো শর্ট টার্ম নেই, যেগুলো লং টার্মে সেগুলো লং টার্ম নেই। এই তাল্লু আমি কোথায় সেল করব এটা আপনাদেরকেও বলতে পারি না, কেননা এটার যে তথ্যপাত্র আমার কাছে আছে, এটার আমার কাছে আরো যদি 2 বছরও লাগে, বা আরো 1 বছরও লাগে, 2 বছরও লাগে, আমার জায়গা মতো গেলে আমি সেল করবো, এর আগে করব না। এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের জায়গা থেকে, আপনারা রাখবেন কি রাখবেন না। আমার যেটা দেখছি যে শর্ট টার্মের ভিতরে এটা 10 টাকার ঘরে চলে যাবে তাল্লু স্পিনিংটা। এই জায়গা যেখানে যে ভলিউম ক্রিয়েট হয়েছে, যে প্যাটার্ন তৈরি হয়েছে, যে অবস্থান নিয়েছে, এইটা 10 টাকা কেউ আটকাতে পারবে না। এইটা ঠিক আছে।
পেনিনসুলাও আমি কিনেছি 11 টাকা 12 টাকার ঘরে, আমার এখনো আমার স্টক আমি এখনো ধরে রাখেছি। এটা কোথায় সেল করবো সেটা আমি নিজেও জানি না। আমার যেখানে যাবে, যেখানে মনে হবে যে না এটাই ফাইনাল, এখানেই প্রফিট টেকিং করা দরকার, আমি সেই জায়গায় করব, এর আগে আমি করব না। এটা আমার আমার বিজনেসের স্টাইল আমার মতো। আর লং শর্ট টাইম যেগুলো ছিল, যেমন আমি বিএনআইসিএল কিছু কিনেছিলাম, বিএনআইসিএল আমি একবার প্রফিট নিয়েছি, তো শর্ট টাইমে যদি আবারও সুযোগ পাই বিএনআইসিএল থেকে আবারও নেব। আরডি ফুড থেকে আমি দুইবার প্রফিট নিয়েছি, আরডি ফুড থেকে আবারও এখন কিনছি আমি আরডি ফুডটা। তো আমার প্যাটার্ন, আমার বিজনেস, আমার মাইন্ড, বললাম না যে ওই যে হাদির একটা কথা মনে মনে হয়েছে, যে হাদির কবিতার যে কথাটা, তোমরা আমার আহ, রান, থান, কলিজা, গুদ্দা সব খেয়ে ফেলো, কিন্তু আমার ব্রেনটা, আমার মস্তিষ্কটা খেও না। তো কারণ আমার মস্তিষ্কটা খেলে তোমরা আবারও দাসত্বের পিঞ্জরে আটকে যাবে। তো আমাকে যদি আমার ব্রেন, আমার এই মস্তিষ্ক যদি ঠিক থাকে, আমারটা আমার জায়গা আমি আহ, আমি নির্ধারণ করব। ঠিক আছে। আর এই শিক্ষামূলক জায়গায় আমি যা কিছু আছে, যতটুকু আছে আপনাদেরকে শিখিয়ে যাব, বলে যাব, দেখিয়ে যাব। এতে কে কি বলল, কে আমার গীবত করলো, কে আমার ছবিকে বিকৃতি করে পোস্ট করলো, এতে আমার কিচ্ছু যায় আসে না। বরঞ্চ এতটুকু আমি বুঝতে পারছি যে আমার দ্বারা আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনরা একটা সেফটি সিকিউরিটির জায়গায় আসছেন, এবং এই সেফটি সিকিউরিটির জায়গা থেকে তারা ক্রিমিনাল চক্ররা আপনাদেরকে আর সরাতে পারছে না বিধায় তারা আমার শত্রুতা করছে। তো তা এখনো আছে, আমি জানি এই লাইভের মধ্যে আমার শত্রুরাও আমাকে ফলো করে, এটা কিন্তু ভালো। আমি শত্রুর সাথে করি গলাগলি, আমি আমার শত্রু যদি আমাকে যদি ফলো করে কিছু ভালো হয়ে যায়, আমার শত্রুরাও যদি আমাকে আমার জায়গা থেকে, আমার নীতি নৈতিকতার জায়গা থেকে ভালো কিছু করতে চায়, আমি স্বাগত জানাবো তাদেরকেও। তারা ক্রিমিনালই করতেছে, তাদের দুর্নীতিগ্রস্ত মন, আহ, তাদের লুটপাটকারী মন, হয়তো বা আমার লাইভ দেখে তাদেরও মন পরিবর্তন হয়ে যেতে পারে, কেননা আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দিতে পারে। তো তারা যদি হেদায়েত প্রাপ্ত হয় আমার লাইভ দেখে, এবং আপনাদের সুরক্ষায় চিন্তা করে তারাও যদি ভালো কিছু করে, লুটপাটের জায়গা থেকে বেরিয়ে এসে, মলম পার্টির থেকে বেরিয়ে এসে তারাও যদি ভালো হয়, সেটা তো আমাদের সকলের জন্যই মঙ্গল। আর যদি শত্রুতা করতে থাকে, শত্রুরা করতে থাকুক, তারা লাইভে আছে, আমি জানি এখনো তারা আমার লাইভটা দেখছে। তো তাদের উদ্দেশ্যে আমি আমার কথা বলছি, তোমরা বিকৃত ছবি করে, ছবি পোস্ট করে তোমরা নিজেদেরকে নিজেরা বিকৃত করে তুলছো এবং ঘৃণার পাত্র হচ্ছ। তো তোমরা শত্রুতা করবা যত, তত আমার জন্য মঙ্গল, ততই আমার জন্য মঙ্গল। তোমরা আমাকে ঠেকাতে পারবে না। এবং আমার একটা জিনিস বলে যাই, আমার এই শিক্ষা কার্যক্রম থেকে আপনারাও এমনভাবে শিখার চেষ্টা করুন যেন আল্লাহ না করুক, আমার যদি হায়াত মতে রিজিকের মালিক আল্লাহ, তো আমি যদি আমার অনুপস্থিতি যদি হয়ে যায়, আপনারা যেন এই হালটা ধরতে পারেন, সেই জায়গা থেকে আপনারাও চেষ্টা করবেন, কেউ না কেউ হাল ধরবেন। আমাদের হাদি ভাই চলে গেছে, তাতে কি হয়েছে? হাদি ভাইকে এই ক্রিমিনাল চক্ররা সরিয়ে দিয়েছে, কিন্তু হাজারো লক্ষ হাদি আবার জন্ম হয়ে গেছে। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবেন, মানুষের দোয়া ভালোবাসা, হাজার হাজার বছর আপনি মানুষের দোয়া ভালোবাসায় বেঁচে থাকবেন। প্রতিটা নামাজে, জায়নামাজে, মসজিদে, মন্দিরে, প্যাগোডায় আপনার জন্য মানুষ দোয়া করে যাবে। আপনি যদি মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করে যান, আপনি যদি মানুষের জন্য কাজ করে যান, তাহলে মসজিদ, মন্দির, প্যাগোডা, যত উপাসনালয় আছে, মানুষ যুগ যুগ ধরে আপনাকে দোয়া করে যাবে, ভালোবাসে যাবে। এই দোয়া ভালোবাসায় পরকালেও আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। দুনিয়ার ক্ষণিকের জায়গা, এখানে জোচ্চুরি বাটপারি করে কয়দিন টিকে থাকবেন, কয়দিন বেঁচে থাকবেন? থাকবেন তো মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকবেন। যারা এই যে ফেক আইডি দিয়ে আমার ছবি বিকৃত করে পোস্ট করেছে, তাদের ভিতরে অন্তর্জ্বালা হচ্ছে, কিন্তু তারা কি ভালো আছে, শান্তিতে আছে? না, তাদের ভিতরে এই জ্বালা জ্বলতে জ্বলতে নিজেরাই ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমার কিছু হবে না। আমি আরো তারা যেই কাজগুলো করছে, তারা ঘৃণার পাত্রই হয়ে থাকবে মানুষের চোখে। আর মানুষ আমাকে, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি শান্তিতে আছি, শান্তিতে থাকবো, এটা হচ্ছে আহ, আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছু না। তো বিএনআইসিএল এর কথা বলছি। তো
আমি মৃত্যুকে করি জয়, আমি মৃত্যুকে করি না ভয়। এই যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা দেখেন, আমরা আলোচনা আনছিলাম 44-45 টাকার করে, কত টাকা প্রফিট দিয়েছে। এখন যদি এটা কারেকশন হয়ে যদি ধরেন 60-61 টাকা আসে, 60-61 টাকা আসলে তখন আবার আপনি শর্ট টার্মে একটা চিন্তা ভাবনা করতে পারেন। 60-61 টাকা আসলে তখন আপনি ঢুকলেন, খুব শর্ট টাইমের ভিতরে 5-7 টাকার একটা গ্যাপ পেয়ে যাবেন। এই যে প্যাটার্ন ধরাটা, এই বিষয়গুলো আপনারা শিখতে পারলে আপনাদের কোনো টেনশন নাই। এসপিসিএল এর কথা আমার ভাই বলতেছে, এসপিসিএল এর আহ, এটার এজিএম হয়ে গেছে। আহ, আপনাদের বোনাসের টাকাটা হয়তো এই 2-1 সপ্তাহের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরেকটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারটা তারা সম্ভবত এই সপ্তাহের ভিতরে ডিক্লারেশন দিয়ে ফেলবে এসপিসিএল এর। আপনারা খেয়াল করবেন, বাজারের একটা ভালো হওয়ার একটা লক্ষণ, বাজার বলতে কি মানে স্টক বাই স্টক ভালো হওয়ার একটা লক্ষণ হচ্ছে আহ, জানুয়ারির জানুয়ারির 20 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত একটু খেয়াল করে কথাগুলো শুনুন। জানুয়ারির 20 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত সকল জুন ক্লোজিং এর, ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই, ভালো আছি। যত জুন ক্লোজিং এর সেকেন্ড কোয়ার্টার, সবাই মনোযোগ দিয়ে শুনেন, জানুয়ারির 20 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত যত জুন ক্লোজিং এর সেকেন্ড কোয়ার্টারের ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনগুলো এর ভিতরে তারা নিউজ চলে আসবে। সুতরাং যেই যেই স্টকের ভালো ডিক্লারেশন আসবে, সমূহ সম্ভাবনা ভালো ডিক্লারেশন আসার, সেই স্টকগুলো কেউ হাতছাড়া করবেন না। আর যেগুলোর খারাপ আসার সম্ভাবনা আছে, আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে আপ্তাবট্টটা নিয়ে আমার একটু ডাউট আছে। আপ্তাবট্টর হয়তো বা ভালো ডিক্লারেশন নাও আসতে পারে সেকেন্ড কোয়ার্টারটা, কেননা ফার্স্ট কোয়ার্টারটা 1 টাকা সামথিং ইপিএস খারাপ আসছে। তো এইবার যদি খারাপ আসে তাহলে আপ্তাবট্টটা খুব সম্ভবত 24 টাকা চলে আসবে। আপ্তাবট থেকে আমি আবারও একটু সাবধান করছি, প্রয়োজনে ইপিএস এর পরে আপনারা চিন্তা ভাবনা করবেন, যদি ভালো আসে তাহলে আবারও ভালো চিন্তা ভাবনা করতে পারেন। সুতরাং জুন ক্লোজিং এর যেসব দুর্বল কোম্পানি আছে, সেই দুর্বল কোম্পানি থেকে একটু সাবধানে থাকবেন। আর যেটা ভালো আছে, যেমন এসপিসিএল এর মোটামুটি আমার 95% কনফার্মেশন পেয়েছি যে এটার ভালো ইপিএস আসবে। সুতরাং এটার যদি ভালো ইপিএস আসে, এই শেয়ারটার একটা ভালো প্লে রান হবে। আপনারা খেয়াল করছেন যে ফার্স্ট কোয়ার্টারে 36 পয়সা থেকে 1 টাকা 41 পয়সা আসছে কিসের? এসপিসিএল এর। যদি এসপিসিএল এর এত বড় রিকভারি হয়, এইটাও একটা মারাত্মক প্লে হবে, এটা মাথায় রাখবেন। এটা হয়তোবা আমার প্যাটার্ন অনুযায়ী 65 থেকে 72 75 এর উপরও যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স, তো অলরেডি যে পরিমাণে রিকভারি হয়েছে, এই ইসলামী ফাইন্যান্স ইন ফিউচার লং টার্মে 18-19 টাকা যাওয়া কোনো ব্যাপার হবে না ইসলামী ফাইন্যান্সটা। তাল্লু স্পিনিংটা তার প্যাটার্ন অনুযায়ী বলছে তার সেকেন্ড কোয়ার্টারটা কিছুটা রিকভারি আসতে পারে, তার প্যাটার্ন অনুযায়ী ভলিউম প্যাটার্ন। কারণ এত বড় ভলিউম প্যাটার্ন, এটা কিন্তু এটা কিন্তু এইটা কিন্তু আহ, আহ, এত ভলিউম নিয়ে ট্রেড করে আপ ট্রেন্ডে যাওয়া, এটা কিন্তু ভালো লক্ষণ এবং ভালো নি- আহ, আহ, আপনাদেরকে ভালো সিগন্যাল দিচ্ছে কোনটা, তাল্লুটা। ঠিক আছে, এগুলা আমি কংক্রিট জায়গা থেকে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলতেছে। ঠিক আছে, তো আচ্ছা, আহ, মাইডাস, আহ, এটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকটা। এক ভাই আমাকে পার্সোনালি বলেছিলেন, তো মিডল্যান্ড ব্যাংকের এখনো ডিক্লারেশন আসে নাই, তো এটা এখনো পর্যন্ত সে প্লে রোলও করে নাই। এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে, গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল দিচ্ছে, রেড জোনে গেছে। আহ, এইটার মিডল্যান্ড ব্যাংকটার ভিতরগত পজিশন খুবই ভালো আমি যতটুকু জানি। একদিন আমি এক ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলছি, তারাও বলছে এটার অবস্থান তাদের ভালো। মিডল্যান্ড ব্যাংকটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বেশ ভালো প্লে রোল করেছে, অনেকে আটকা পড়ে গেছেন এই যে 22-23 টাকার ঘরে বা 24-25 টাকার ঘরে। তো আমার যে প্যাটার্নটা এইখানে তৈরি হয়েছে বা হয়েছিল, আমার একটা ধারণা ছিল অন্তত 20 টাকার ঘরটা এটা আহ, যাওয়ার মতন একটা অবস্থান। এখনো হাল ছাড়া যায় না মিডল্যান্ড ব্যাংকের
কেননা ওদের ইপিএস যদি ভালো আসে, সরি ডিক্লারেশনটা, আচ্ছা একটু আমি মিডল্যান্ড ব্যাংকের একটু ভিতরগত অবস্থানটা দেখে আপনাকে একটু 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 কনফার্মেশনটা নিয়েই তারপর আপনাদেরকে বলি। মিডল্যান্ড ব্যাংকটা মিডল্যান্ড ব্যাংকটা দেখুন, আমার লাইভের আলোচনা সবসময় আমি শিক্ষামূলক জায়গা রাখতে চাই। স্টক অ্যানালাইসিসের চেয়ে শিক্ষামূলক কথাবার্তা, শিক্ষামূলক পরামর্শটা দিলে আপনাদের জন্য উপকার হয়, ভালো উপকার হয়। আচ্ছা, এইটার থার্ড কোয়ার্টারটা আসছিল এটা আহ, আসছিল 42 পয়সা এগেনস্ট। ঠিক আছে, এই থার্ড কোয়ার্টারটা দেখছি এতটুকুই যথেষ্ট। এইটার একটা আপ ট্রেন্ড আসবে আপনার নিয়ার অ্যাবাউট ডিক্লারেশন। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট ডিক্লারেশন এইটারও একটা ভালো অবস্থান আসবে। তো কষ্ট যখন করেছেন যারা মিডল্যান্ড ব্যাংক যাদের আছে আহ, জি রাফায়েত ভাই, আমার কাছে আহ, বলবো সেটা শেষের বেলা ইন্ডেক্সের বিষয়টা বলবো। তো মিডল্যান্ড ব্যাংকের যেহেতু ইপিএসটা ভালো, অনেক ভালো রিকভারি, এটা ডিভিডেন্ডের টাইমে আপনাকে অন্তত 20-21 টাকার ঘরটা দেখাবে। এটা দেখাবে এতটুকু। যদি বাংলাদেশে কেউ যদি পাটটা মানে বড় বড় আকারে কেউ যদি পাটটা না দেয়, কেউ মাইন্ড করেন না আমার কথায়, কারণ ইরান আর আমেরিকার এই গুতাগুতি লাগছে। আমেরিকা জীবনেও আক্রমণ করবে না ইরানে, এইটুকু মাথায় রাখেন। এইটুকু বিবেক খাটায় চিন্তা ভাবনা করেন। আমেরিকা কোনোদিনও ইরানের উপরে হামলা করবে না। ভেনিজুয়েলাটার বিষয়টা আলাদা, কারণ ভেনিজুয়েলার আশেপাশে না আছে চীন, না আছে রাশিয়া, না আছে ইরান। তো ভেনিজুয়েলা তো তার একটা অঙ্গরাজ্যের মতনই কান ধরে ওই টান দিয়া ভেনিজুয়েলার প্রেসিডেন্টে নিয়ে আসছে। তার পক্ষে যে কেউ প্রতিবাদ করবে বা এখান থেকে কিছু হামলা মামলা করবে সেই সুযোগ তো নাই। সুতরাং যেমন আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে যদি কেউ হামলা করতে চায়, একদিকে আছে চীন, আরেকদিকে আছে রাশিয়া, আরেকদিকে আছে আহ, আমাদের পাড়া প্রতিবেশী শক্তিশালী আছে। তো আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, বাংলাদেশকে দুর্বল ভাবার মতন কোনো যৌক্তিকতা নাই। ঠিক আছে, যেগুলা বলে এগুলা গোবর গণেশ ছাড়া আর কিছুই না। ওইগুলা মাথা মাথা ভরা গোবর ছাড়া আর কিছু নাই যে বাংলাদেশে হামলা করলে কি করতে পারবেন না। বাংলাদেশের আশেপাশে অনেক শক্তি আছে। জি ভাই, মির্জা আলী, আলী কাশেম ভাই, ভালো বলছেন। তো এটা বাংলাদেশের উপরে কেউ মানে উড়ে এসে জুড়ে বসে হামলা করবে, এত বড় সাহস, এত বড় ক্ষমতা কারো হয় নাই। আমি একটু জোর গলায় বলছি, কেন বাংলাদেশের আহ, অনেক বিষয় ভৌগোলিকভাবে ভূরাজনৈতিকভাবে অনেক শক্তিশালী সাপোর্ট আছে বাংলাদেশের মানে সাথে। সুতরাং ওই রাজনৈতিক বক্তব্য, গালগপ্প, হুমকি दुमकी ऐसा करेंगे तैसा करेंगे कुछ भी नहीं कर सकता, ये है सही बात है। ठीक है, तो अगर कोई बांग्लादेश का ऊपर नजर रखेगा तो उनका आंख नचोड़ के ले जाएंगे हम लोग, इतना तक बोल सकता हूँ। ঠিক है। তো আহ, এটা বললাম আপনাদেরকে যে ইয়ের কথাটা। ম্যাগনা ইন্স্যুরেন্সটা গুরু, ম্যাগনা ইন্স্যুরেন্সটা 30 থেকে 32 টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে, বেশ ভালো সাপ্লাই জোন আছে। সুতরাং ম্যাগনা ইন্স্যুরেন্স ওই পর্যন্ত হিট করবে, 32 টাকা পর্যন্ত হিট করবে। আর ইন্স্যুরেন্স সেক্টরের প্লে কিন্তু শেষ হয় নাই। এটা ফার্স্ট রাউন্ডে দুইটা স্টক মানে মার্কেটে লিড দিয়েছে। সেকেন্ড রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডের পরে গিয়ে থার্ড রাউন্ডে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আপনাদেরকে সেকেন্ড রাউন্ডের ব্যারিস্টার তাপসের হলেও এটা ওই দিকের ওইটা বিষয় না, এটা এটা বিষয় না। এটার ইপিএস ভাই, মালিকানা তো অনেকেই থাকে, তার ভিতরে কি এই যে ব্যাক্সিমকো ফার্মার মালিক তো জেলের ভিতরে, তাতে কি হয়েছে, ব্যাক্সিমকো কি চলছে না? তবে ব্যাক্সিমকোর বিষয়টা হচ্ছে এটার এখন ওই ইয়েতে যেটা তো ব্যাক্সিমকো লিমিটেডের যে ব্যাক্সিমকো ফার্মার যেটা, এটা জেলে আছে। আর আমেরিকা, সরি লন্ডনে তাদের যে স্টক এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু আপনাদের একটু ঝামেলা আছে, ওখানে এজিএম করতে পারে না। এইখানের পরিস্থিতির উপরও নির্ভর করে। কিন্তু মিডল্যান্ড ব্যাংক যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, এটা বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে, তো সুতরাং মালিকানার বিষয়টার চেয়েও এটা কিন্তু ভালো অবস্থা আহ, হবে। বিশেষ করে শর্ট টাইমের ভিতরে আপনাদের হয়তো বা কিছু একটা রিকভারি দিবে।
ম্যাগনা ইন্স্যুরেন্সের কথা বস বলেছি, এটা 30 থেকে 32 এটা পাবেন ইনশাল্লাহ। তো আইবিপিটা ভলিউম হইলেও আরেকটা এক কয়েকটা সিগন্যাল আছে, আইবিপির ভলিউমটা হইলেও পজিটিভ সাইডটা হচ্ছে হিস্টোগ্রামের বারটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। আইবিপির ব্যাপারটা বলি আপনাদেরকে, যাদের আইপিপি আছে অনেকেই এখানে প্রফিট টেকিং করেছেন, এটা কোনো ব্যাপার না, ম্যাটার না। তো এটা রোববারে হয়তো বা একটা ডাউন প্যাটার্নে একটু হয়তো 10-20 পয়সা একটু এদিক সেদিক হইতেও পারে, আবার নাও হইতে পারে। কেননা এইটার যেই হিস্টোগ্রামের বারটা আছে, এই হিস্টোগ্রামের বারটা রেড জোন থেকে গ্রিন জোনে আসছে। তো একবার যদি গ্রিন জোনে আসে কোনো স্টক, সেটা আবার রেড জোনে যেতে অন্তত 2-4-5 দিন লাগে। আর সেখান থেকে যদি ভালো ইউটার্ন আসে তাহলে এটা আরও যাবে। আমার যেটা আহ, ধারণা এবং আমার যেটা বাজারের প্যাটার্ন অনুসারে যেটা বলে, এইবার আপনারা এই আইবিপিটা অতি সত্বর আপনারা 13 টাকার ঘরটাতে দেখবেন। কিছু দিনের মধ্যে আপনারা 13 টাকার ঘরে দেখবেন। তো সুতরাং আইবিপিটা আপনারা আহ, একটু যদি ধৈর্য রাখতে পারেন তাহলে এই 13 থেকে 14 টাকার ঘরটা খুব 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 সহসায় পেয়ে যাবেন, এতটুকু আমি বলি। পাওয়ার সেক্টরের মধ্যে, টোটাল পাওয়ার সেক্টরের মধ্যে আহ, যেটা বলবো, ডোরিন পাওয়ারটা থেকে সাবধানে থাকতে পারেন, ডোরিন পাওয়ারটা। আর এস এসপিসিএল বলেন, তারপরে বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, তারপরে যদি বলি কেপিসিএল, ইউনাইটেড পাওয়ার, এগুলোর আপনার ড্যামেজ হবে না, এগুলো থেকে আপনারা রিটার্ন পাওয়ার। পাওয়ার সেক্টরটা আরেকটু সময় নিব, আপনাদেরকে বলি এখন। এটা যেমন জুন ক্লোজিং এর টাইমে অনেকে আমাকে ইন্স্যুরেন্স ব্যাংক ফাইন্যান্স নিয়ে অনেক রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমি তখন বলেছি যে ভাই, এই বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টরটা জুন জুলাই, আমাকে যখন জুলাই আগস্ট সেপ্টেম্বরে বারবার ইন্স্যুরেন্সের কথা বলে আসছিল, আমি কিন্তু ইন্স্যুরেন্সের সেক্টরে কখনো পজিটিভ কিছু বলি নাই এবং ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়েও আলোচনা করি নাই। কিন্তু আমি অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস আপনাদেরকে বারবার বলে আসছি যে ডিসেম্বর, এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে ইন্স্যুরেন্স ব্যাংক ফাইন্যান্সের একটা মুভমেন্ট আসবে। আপনারা প্লিজ এদিকে চেষ্টা করুন, এদিকে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সেটাই হচ্ছে এখন। তা আমি যেটা আগাম যে জিনিসটা সামনে সামনে পজিটিভ কিছু রেখে আলোচনা করি, তখন কিন্তু আপনারা সেই জিনিসটা বুঝতে পারেন না, ধরতে পারেন না। আপনারা অধিকাংশ মানুষই নগদে নারায়ণ হইতে চান, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। জুন ক্লোজিংটা কখন আসবে আপনাদেরকে এইবারের প্যাটার্নটাও বলে দেই। যখন দেখবেন যে ইন্স্যুরেন্স ব্যাংক ফাইন্যান্সের খেলা ফাইনাল অবস্থায় আছে, সেই টাইমে জুন ক্লোজিং এর কিছু কিছু স্টকগুলো আপনাদেরকে খুব শর্ট টাইমের ভিতরে একটা আপট্রেন্ড দিয়ে বাজারটা আবার কারেকশন যাবে। তো সেটা এখনো দেরি আছে, সেটা মার্চ এপ্রিলের দিকে, বিশেষ করে এপ্রিল মাসটাতে বাজারটা স্লো থাকে। মার্চের পরে এপ্রিল, মে, জুন এই 3টা মাস বাজার স্লো থাকে। এদিকে আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এদিকে মার্কেটটা স্লো থাকে। কিন্তু এর ভিতরে যদি আপনি কোনো স্টক প্যাটার্ন ধরতে পারেন, ডাউন ট্রেন্ডেও ডাউন ট্রেন্ডেও আপনারা ব্যবসা করতে পারেন, ডাউন ট্রেন্ডেও ব্যবসা করতে পারেন। যেমন দেখা গেছে আমরা এই যখন সেপ্টেম্বরে বাজার পড়তেছিল তখন আমরা প্যানিনসুলাতে এন্ট্রি দিয়েছি, প্যানিনসুলা থেকে বেশ লাভ করেছি, একবার নিলাম, আবারও ঢুকলাম, আবারও নিচ্ছি, নিব, এরকমভাবে চলছে প্যাটার্ন অনুযায়ী। তাল্লু স্পিনিং এই যে একটা প্যাটার্ন ধরতে পারছি, আপনাদেরকেও বলেছি, আপনারাও প্রফিট করেছেন। তারপরে বারাকা পাওয়ার বলেছি, বারাকা পাওয়ার থেকেও করেছেন। এখন কেনা বেচার দায়িত্ব তো আপনাদের, আমার না। আমারটা যারা আমার সাথে আমি আছি, আমার বিজনেস আছে, আমার বিজনেস পার্টনার আছেন যারা, তাদেরটা আমার নিজ দায়িত্বে আমি করি, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আপনাদের শিক্ষামূলক জায়গা থেকে যেগুলো আলোচনা করেছে আজ পর্যন্ত কেউ লুজার হওয়ার কথা না, বরঞ্চ যেগুলো থেকে সতর্ক করছি বেরিয়ে আসতে, যারা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে খান ব্রাদার্স, সিপাল, তারপর আপনার এআইএল, তারপরে আপনার যেই স্টকগুলো বিছাচারি থেকে যারা যেই সময় ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছেন আমার আহ, কথা অনুযায়ী বা আমার আলোচনা অনুযায়ী, আলোচনা থেকে তারা বেঁচে গেছেন। আর যারা এখনো ধরে আছেন তারা ঝুলতেই আছেন, আরো ঝুলতে থাকবেন। এখনো বলছি বিকন ফার্মা, তারপরে বিকন ফার্মা এবং যেটা বলছিলাম যে ভ্যাক্সিমকো ফার্মা, এগুলো থেকেও সতর্ক করে আসছি। হয়তো বা এখন টের পাচ্ছেন না, ধরে রাখছে।
একটা সময় যখন ছেড়ে দিবে তখন বলবেন তো রাসেল ভাই ওই কথাটা ওই দিন বলছিল শুনে নাই। তো আমি ওই যে এআইএল এর এক ভাইয়ের রিপ্লাই দিয়েছে যে ভাই আপনার কথা শোনার কারণে আমি ওই দিন বেঁচে গেছি। এটা যদি আরো 1 মাস আগে শুনতো তাহলে 43-40 টাকা বেচতে পারতো, ওইখানে আরো বেঁচে যেত। তারপর আবার সেন্টু ভাইকেও আমি আহ, যেদিন জেডে যায় এর আগের দিন রাত্রে আমরা কিন্তু পরিকল্পনা করেছিলাম যে সেন্টু ভাইকে এখান থেকে আহ, বের করে আনবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা দিনের কারণে আমরা পারি নাই। একটা দিন মানে রোববারে ডিক্লারেশন দিয়ে দিল জেডে। তো আমি ওনাকে বললাম যে এখন তার বেচারও বিক্রিরও উপায় নাই। তো লাস্ট মোমেন্টে যখন বলছি থার্ড ডেতে সিস্টেমটাও বলে দিচ্ছি, মানে তিনটা বামে হল্টের পরে যারা স্টক কিনে থার্ড ডেতে তারা 1-2 টাকা 3 টাকা হলে পায়। তো ওই টাইমে আমি ওনাকে আবার 34 টাকার ঘরে 40-50 টাকার ঘরে এক্সিট নেওয়াই দিচ্ছি। রাইট আনোয়ার ভাই, রমজান মাসে একটু ধীর গতিতে বাজার চলে, এইখানে আরেকটা পজিটিভ সাইন আছে, সেটা হচ্ছে আহ, আনোয়ার ভাই এবং যারা আছেন সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। এই যে যে প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়েছি, এখানে একটা আমরা আমাদের মাইন্ড নিয়ে চলি, গেমলাররা ক্ষুদ্র বিনিয়োগকারীর মাইন্ড নিয়ে খেলে, আর আমি রাসেল গেমলারদের মাইন্ড নিয়ে খেলার চেষ্টা করি। ওই ফ্রড যারা আছে, টাউট বাটপার যারা আছে, তাদের মাইন্ড নিয়ে খেলার চেষ্টা করি। এখন এই প্যাটার্নে বলতেছে যে বাজার ডাউন হবে, এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা সেম, মানে আপনার অক্টোবর মাসের 30 তারিখের প্যাটার্ন, 30 তারিখ বা নভেম্বরের 2 তারিখের প্যাটার্নটা আর জানুয়ারির 16 তারিখের প্যাটার্নটা সেম প্যাটার্ন, আপনারা একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন। কিন্তু তথাপিও একটা পজিটিভ সাইন আপনাদেরকে বলি, পজিটিভ সাইন এটা, আমাদের সবসময় ব্ল্যাক সানডে থাকে কবে, আমরা ব্ল্যাক সানডে রোববারকে ধরে নেই। আপনারা দেখেছেন যে গত রোববারে ব্ল্যাক সানডে গেল, এর আগের রোববারে কিন্তু গ্রিন সানডে ছিল বা পজিটিভ ছিল। এখানে একটা ব্লেম গেম আপনার আমাদের সাথে একটা মাইন্ড গেম খেলতে পারে। সেই মাইন্ড গেমটার জন্য আপনাদেরকে বলবো, রবিবারে রবিবারে যদি আপনারা মার্কেট ডাউনে দেখেন, রবিবারে যদি মার্কেট ডাউনে দেখেন, মাস্ট বি বাই। রোববারের ডাউনে পাইলে মাস্ট বি বাই, সিদ্ধান্ত আপনার। আমি তো রোববারে ডাউনে পাইলে বাই করব বস্তা বইরা, এরপরে যা হবার হবে। এখান থেকে পড়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই, আছেই বাজার তলানিতে। সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয়কে যদি করতে পারি জয়, তবে আমাদের জয় নিশ্চয়। সুতরাং রোববারে আগামীকালকের ট্রেডের জন্য ইন্ডেক্সটা আর একটু আলোচনা করে দিলাম। এইখানে যেটা করবেন আপনারা বা করা উচিত, যেটা আপনাদের সিদ্ধান্ত থেকে আহ, নিচে আসলে বাই, কোনো কথা নাই। এটা আমার বক্তব্য, আমার কার্যক্রম। নিচে আসলে বাই, আহ, উপরে গেলে প্রফিট টেকিং হবে। এটা স্টক বুঝে, স্টক বুঝে প্রফিট টেকিং হবে। তো পজিটিভলি যে কয়েকটা স্টকের কথা বলে যায়, এই সপ্তাহের জন্য আইসিআইসিএলটা আমার কাছে বেশ বেটার একটা গ্যাপ দেখছি। পেনিনসুলা জেড থেকে বিতে আসবে, এটা একটা ভালো নিউজ এবং ভালো অবস্থান দেখছি। তারপরে আছে এসপিসিএল এর সেকেন্ড কোয়ার্টারটা ভালো আসবে, এটাও আমি কনফার্মেশন পেয়েছি, এইটারও একটা ভালো প্লে রোল দেখব। বারাকা পাওয়ারের কারেকশনটা কমপ্লিট, শুধু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। তাল্লুটাও হয়তো বা 1-2 দিন আরেকটু অপেক্ষা করতে হতেও পারে, তাল্লু স্পিনিংটা। তো এরপরে ইউটার্ন আসবে। তো সুতরাং আইবিপির তো সেকেন্ড কোয়ার্টারের নিউজ আসছে, সম্ভবত এটা হবে। তো বারাকা পাওয়ার আর বারাকা পতেঙ্গাটারও ভালোভাবে দেখলাম যে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। বারাকা পতেঙ্গাটাও সম্ভবত 15-16 টাকার দিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতি আছে। এটাও ভালো অবস্থানে আছে আব্দুল কাদের খান ভাই, এটা আমি দেখেছি, এটা ভালো অবস্থানে আছে। আর আজকে 2 দিন যাবত যেগুলো আমি ঘাটাঘাটি করেছি, এর মধ্যে বারাকা পাওয়ারটাও বেশ ভালো চমৎকার আছে। এখন আপনারা আপনাদের চয়েস মতন যে স্টকগুলো বলেছি আপনারা বাছাই যাচাই করে দেখতে পারেন। আরডি ফুডটাও আচ্ছা, আরডি ফুডের কারেকশনটা
হ্যাঁ, এটারও চমৎকার জায়গা আছে, এটাও ইউটার্ন হয়তোবা রোববার একটা বাউন্স করেই আপ ট্রেন্ডে চলে যাবে, এটুকু একটা সিমটম দেখছি। তো এটা গেল 24-25 টাকা। এখানে বিষয়টা হচ্ছে এই যে 20-21 টাকার ঘরে সে 21 টাকাকে কভার করছে, এখানে এখানে বসে বসে করতেছে 21 টাকাকে, সুতরাং নেক্সট রাউন্ডে 24-25 টাকা যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এটা প্যাটার্ন খুব স্ট্রংলি দেখছি। মালিক পক্ষই 15 লাখ 20 লাখ, 15 লাখ 20 লাখ আমি আপনি ইচ্ছা করলে এগুলো নিতে পারি, আমাদের মতন নেওয়ার মতন সেই ফান্ডিং, মানে অনেকের 30 লাখ 40 লাখ এগুলো ফান্ড নেওয়ার মতন অনেকেরই আছে। রাইট, এই যে আমার রাফায়েত ভাই প্যাটার্নটা বুঝতে পারছেন তো। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আপনারা আরডি ফুডটাও এখানে প্যাটার্ন ভালো এবং ইউটার্নের জন্য প্রস্তুত, এটাও প্রস্তুত। তো আমার চয়েসেবলের জায়গা থেকে ভালো ভালো স্টকগুলো নিয়ে আমি আপনাদেরকে বলেছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা আপনাদের স্টকগুলোর মধ্যে, বিশেষ করে আমার কিছু কিছু স্টকের দেখলাম যে ডাউন ট্রেন্ড, এক বিপিএলটা 15 টাকার ঘরে পেলে তো আছে, তো মনে হয় সম্ভবত 15 টাকার ঘরেই। এইটাও একটা ভালো, এটা আসলে আপনারা কেনার পরে যে প্রফিট দিবে, এটা রানিং এর মধ্যে কিছু কিছু আসে। এক পিপিএলটা ডাউন ট্রেন্ডে আছে, এক পিপিএলটা থেকে কিন্তু ডাউন ট্রেন্ডটা বেশ লম্বা লম্বা জোনের মধ্যে আছে এখন। সাপোর্ট, এটা সেকেন্ড কোয়ার্টারটা আসবে, এখানে সাপোর্টটা যে জায়গায় কথা বলছি এটা 15 টাকার ঘরে সাপোর্ট, 1470 15 এই লেভেলটা পর্যন্ত আছে, 15 টাকা 40 পয়সা। এখান থেকে 40-50 পয়সার একটা ডাউন দেখছি আমি। এর পরবর্তীতে যদি ধরে না রাখতে পারে তাহলে এক বিষয়, আর ধরে রাখতে পারলে আরেকটা বিষয়। এখানে শক্ত জায়গা আছে 14 টাকা 50 পয়সা পর্যন্ত, আমি শক্ত 50 বা 1480 পর্যন্ত দেখছি। ঠিক আছে। আচ্ছা, আই আইপিডিসি মাঝখান দিয়ে একবার ইউটার্ন আসছিল, আহ, একটু আপট্রেন্ড দেখেছিলাম, এখনো আছে, এখনো পজিশন ভালো। তবে রেড জোনে ঢুকছে, এই রেড জোনটা রোববারে যদি বাউন্স ব্যাক করে ফেলে তাহলে আর কোনো ভয় না, আর এখান থেকে পড়ারও কিছু নাই। এটা 21-22 টাকার দিকে চলে যাবে। আইপিডিসি সম্ভবত মার্চ এপ্রিলের দিকে এটার ঘোষণাটা আসে, এটার এখনো সময় আছে। ভয়ের কিছু নাই, এখান থেকে ইউটার্ন আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ইনশাল্লাহ কালকে যথাসময়ে আপনাদের সামনে চলে আসবো আপনাদের স্টক নিয়ে এবং মার্কেট নিয়ে আলোচনা করার। সেই পর্যন্ত সবার জন্য শুভ কামনা রইল। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।